আলভি বেডের উপর উঠে দাঁড়ায়। মায়া আলভির দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আলভি হেঁটে এসে মায়ের পেছনে বসে দুই পা ভাঁজ করে একটানে মায়াকে কুলের উপর তুলে নিয়ে শক্ত করে চেপে ধরে, এবার পারলে কুল থেকে উঠ। হঠাৎ এমন হয় হকচকিয়ে যায় মায়া। দ্রুত আলভির হাত সরিয়ে দিয়ে দূরে সরে আসার চেষ্টা করে। তারপর আলভি বলল, সামনে থেকে সরতে বলেছ, সরে গেছি, এখন চুপচাপ বসে থাকবে, নয়তো আমি প্রতিশোধ নেব। ছটফট বন্ধ করে শান্ত হয়ে যায় মায়া। অবাক কণ্ঠে বলে, কিসের প্রতিশোধ? আলভি বলল, গতরাতে তুমি আমাকে কামড় দিয়েছিলে, এখন বেশি লাফালাফি করলে আমিও তোমাকে কামড় দেব। মায়া বলল, সুদে আসলে দুটো দিয়ে ছেড়ে দিন আমাকে। আলভি বলল, আমি তো একটা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি যখন দুটো চাইছো তাহলে দুটোই দেই। মায়া বলল, হ্যাঁ দিন, আর ছাড়ুন আমাকে। দাঁত বের করে হাসে আলভি, চোখ রাখে মায়ার ফর্সা নরম কোমল ঘাড়ের দিকে। একটু দেরি না করে মায়ের ঘাড়ে মুখ গুজে নেয়। মায়ের পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে। মায়ার সাথে সাথে আলভির পুরো শরীরও নড়ে ওঠে। প্রথমে আলতো করে কামড় বসায়, তারপর আলতো চুমু খায়। ঘাড়ে মুখ গুজে রেখেই বলে, তোমার গায়ের ঘ্রাণ তো মারাত্মক নেশা ধরিয়ে দিচ্ছে। ততক্ষণে মায়া লাফালাফি শুরু হয়ে গেছে। আলভির কাছ থেকে ছোটার জন্য মায়া লাফালাফি করছে। আলভি যেই শক্ত করে ধরেছে, তাতে কারো বাপের মুরত হবে না আলভির কাছ থেকে মায়াকে টেনে আলাদা করার। মায়া বলল, শয়তান লোক, কামড় দেওয়ার কথা বলে কি করছেন আপনি? হাতে কামড় দিতে চেয়ে ঘাড়ে কামড় দিলেন কেন? মায়ার ঘাড়ের থুতনি ঠেকিয়ে গালের চুমু খায়। মুখ সরিয়ে নেয় মায়া। তারপর আলভি বলল, আমি কি একবারও বলেছি হাতে কামড় দেব? আর মায়া বলল, আর কি? আলভি বলল, কিছু না। মায়া বলল, ছাড়ুন আমাকে। আলভি বলল, বাপ না হওয়া পর্যন্ত কোনো ছাড়াছাড়ি নেই। কটমট করে আলভির মুখের দিকে দেখার চেষ্টা করে মায়া। আলভি আবার মায়ের গালে চুমু খায়। আলতাফ মাহমুদ মায়ের রুমে আসেন। রুমের কোথাও নেই মায়া। ডাকাডাকি করে করিডোরে এসে দাঁড়ান। মান্তাসা দাদার ডাক শুনে ছোট ছোট পায়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। আলতাফ মাহমুদ হাত সরিয়ে কুলে তুলে নেন মান্তাসাকে। তারপর বলেন, তোমার ফুপ্পি কোথায় দাদু? হাত দিয়ে আলভির রুম দেখিয়ে দেয়। তারপর আলতাফ মাহমুদ বলেন, মায়া ওই রুমে। মাথা নাড়াই মান্তাসা। তারপর আলতাফ মাহমুদ আবার বলেন, তুমি যেতে দেখেছো? মান্তাসা আধো আধো গলিতে বলে, ছোট আব্বু ধরে নিয়ে গেছে। তারপর আলতাফ মাহমুদ আবার বলেন, আলভি জোর করে ধরে নিয়ে গেছে? মান্তাসা বলে, আলতাফ মাহমুদ বলেন, আচ্ছা তুমি তোমার আম্মুর কাছে যাও, আমি একটু পর এসে তোমাকে নিয়ে যাব। মান্তাসা কুল থেকে নেমে রুমে চলে যায়। আলতাফ মাহমুদ ছেলের রুমের সামনে এসে দাঁড়ান। ইতস্তত বোধ হলেও হাত উঁচিয়ে ডোর নক করেন। তারপর ডাকেন, মায়া। মায়া কিছু বলার আগে আলভি বলে, মায়া এই রুমে নেই, আমাকে ডিস্টার্ব না করে সঠিক রুমে গিয়ে খুঁজ চালান দয়া করে। আলভির কথা শেষ হতেই মায়া গলা ছেড়ে বলে, মিথ্যে কথা, আমি এই রুমের ভেতরেই আছি ছোট আব্বু। তারপর আলতাফ মাহমুদ বলেন, বাইরে আয়, কথা আছে তোর সাথে। তারপর আলতাফ মাহমুদ আবার বলেন, আলভি মায়াকে বাইরে আসতে দাও। আলভি বিরক্তি মাথার চোখ মুখে ডোরের দিকে তাকিয়ে থাকে। এখনোই আসতে হলো? আর মায়াকে ডাকছে কেন? মায়ার সাথে কি দরকার? তারপর আলতাফ মাহমুদ বলেন, মায়া। মায়া এবার আলভিকে উদ্দেশ্য করে বলে, ছাড়ুন আমাকে। তারপর আলভি বলল, বাপটার কি লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? ছেলের কাছ থেকে ছেলের বউকে ছিনিয়ে নিয়ে যেতে চাইছে। মায়া বলল, লজ্জা শরম তো আপনার নেই। আলভি বলল, এই বয়সে লজ্জা শরম থাকতেও নেই। তারপর আলতাফ মাহমুদ আবার বলেন, আলভি মায়াকে বাইরে আসতে দাও। হাতের বাঁধন আলগা করে আলভি। মায়া লাফিয়ে কুল থেকে নেমে দাঁড়ায় নিচে। তারপর আলভি বলে, এমন ভাবে নামছো মনে হচ্ছে এতক্ষণ আগুনের উপর বসেছিলে। মায়া বলল, আগুন না, আজ তো একটা জ্বলন্ত অগ্নিগিরির উপর বসেছিলাম এতক্ষণ। চেপে ধরে রাখাই মায়ের হাত পা ব্যথা হয়ে গেছে। আলভি বসা থেকে উঠে দাঁড়ায়। হেঁটে এগিয়ে ড্রেসিং টেবিলের কাছে যায়। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে রুমের চাবিটা বের করে হাতের মুঠোয় পুরে ডোরের সামনে এসে দাঁড়ায়। ডোর খুলে মায়াকে বের হতে না দিয়ে নিজেই বাইরে বেরিয়ে এসে বাহির থেকে ডোর লক করে দেয় চাবি দিয়ে। ভেতর থেকে মায়া হাঁ করে বন্ধ ডোরের দিকে তাকিয়ে আছে। কি হলো এটা? ওকে বের না করে নিজেই বেরিয়ে গেল। আলতাফ মাহমুদ ছেলের মুখের দিকে তাকিয়ে আবার বন্ধ ডোরের দিকে তাকান। তারপর বলল, মায়াকে রুমের মধ্যে আটকে রাখলে কেন? তোমার সাথে তো কোনো কথা নেই আমার, আমি মায়ের সাথে কথা বলবো। আলভি বলল, মায়ের সাথে তোমার কি কথা আছে? যা বলার আমাকে বলো, আমি মায়াকে বলে দেব। আলতাফ মাহমুদ বলেন, তোমার কাছে যদি বলা যেত তাহলে আর মায়াকে ডাকবো কেন? আলভি বলল, শয়তানি শিখিয়ে দেওয়ার জন্য।
আলতাফ মাহমুদ বড় বড় চোখ করে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। আলতাফ মাহমুদ বলেন, কি বললে তুমি? আলভি বলল, আমার কেন যেন মনে হচ্ছে মায়াকে তুমি উস্কানি দাও, ওর পেছনের কলকাঠি তুমি নাড়ো, তুমি মায়াকে বুদ্ধি দাও, তুমি তো কিছু একটা নিশ্চয় করো। আলতাফ মাহমুদ বললেন, পাগলের মতন কি বলছো এসব? আমি কেন এসব করতে যাব? আলভি বলল, আমাকে জব্দ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য প্ল্যান করে এসব করছো তোমরা দুজন? মায়ের চোখ বলে এক কথা আর মুখ বলে আর এক কথা, এর পেছনে তুমিই আছো আমি নিশ্চিত। তারপর আলতাফ মাহমুদ বলেন, পাগলের মতন কথা বলবে না। আলভি বলে, সত্যি কথা বললেই পাগল হয়ে যায়? আজকাল সত্যি কথারও কোনো ভাত নেই। আলতাফ মাহমুদ বলেন, ডোর খুলে মায়াকে বাইরে বের করো। আলভি বলল, এই জন্মে কি দাদা হওয়ার ইচ্ছে নেই তোমার? আলতাফ মাহমুদ বলেন, থাকবে না কেন? আলভি বলল, তাহলে আমার বউটাকে কুবুদ্ধি দেওয়া বন্ধ করো এখন, আর যাও গিয়ে বিশ্রাম নাও। আলতাফ মাহমুদের আর কোনো কথা না শুনে ঠেলে উনাকে রুমের সামনে থেকে সরিয়ে সিঁড়ির কাছে রেখে আসে। ঘুরে এসে রুমের ডোর খুলে ভেতরে এসে আবার ডোর লক করে দেয় চাবি দিয়ে। এই জন্মে আর এই রুমের বাইরে যেতে পারবে না। আলতাফ মাহমুদ বন্ধ ডোরের দিকে কিছু সময় তাকিয়ে থেকে নিচে নেমে আসেন। আলভির সাথে চেঁচামেচি শুরু করে মায়া। আলভি শটান দাঁড়িয়ে চুপচাপ মায়ের কথা সব শুনে। তারপর আলভি বলল, হাঁপিয়ে গেছো নিশ্চয়ই, নাও পানি খাও। পানির বোতল তুলে মায়ের দিকে বাড়িয়ে দেয়। মায়া বোতলটা হাতে নিয়ে ঢক ঢক করে কয়েক ঢুক পানি খায়। তারপর আলভি আবার বলে, আহারে শোনা, আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, এরপর থেকে চিৎকার চেঁচামেচি করার সময় পানির বোতল হাতে রাখবে। তারপর মায়া বলল, আপনার মতো বজ্জাত শয়তান লোক এই দুনিয়াতে আর একটাও নেই। তারপর আলভি আবার বলে, ভুল বললে সোনা, বলো আমার মতো ভালো একটা বর এই দুনিয়ায় দ্বিতীয়টা নেই। তুমি এত চিৎকার চেঁচামেচি করলে, অথচ আমি টু শব্দ অব্দি করিনি, উল্টো তোমাকে পানি খাওয়ালাম। তারপর মায়া বলল, পানি খাইয়ে খুঁটা দিচ্ছেন? আলভি বলল, একদম না, নিজের প্রশংসা করলাম। মায়া কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। এই লোকের সাথে খেচখেচ করে কোনো লাভ নেই। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। রেগে গিয়েও তো ওকে রুম থেকে বের করে দিতে পারে। আলভি গায়ের টি শার্ট খুলে সোফার উপর ছুঁড়ে দেয়। উন্মুক্ত হয় ফর্সা শরীর। মায়া চোখ সরিয়ে নেয়। রুমের লাইট অফ করে শুয়ে পড়ে বেডের উপর। মায়ের দিকে তাকিয়ে বলে, দাঁড়িয়ে না থেকে বেডে উঠে শুয়ে ঘুমাও, রাতে তো ঘুমোতে পারোনি ঠিকভাবে। তারপর মায়া বলল, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনি নিজের চিন্তা করুন। শোয়া থেকে উঠে আসে আলভি। মায়ের হাত থেকে পানির বোতলটা নিয়ে রেখে দেয়। কোনো কথা না বলে পুনরায় মায়াকে পাজা খুলে তুলে বেডে শুয়ে দেয়। মায়া উঠে আসতে গেলে আলভি ওর মুখের উপর ঝুঁকে এসে বলে, এখান থেকে উঠলে এমন কিছু হবে যার জন্য তুমি মোটেও প্রস্তুত নয়। তারপর মায়া বলল, কি করবেন আপনি? আলভি বলল, বুঝার মতো বয়স হয়েছে তোমার, তাই না বুঝার ভান করবে না সোনা। কথা শেষ করে মুচকি হাসে। মায়ার চোখ মুখের উপর ফু দিয়ে বেডে উঠে নিজের জায়গায় শুয়ে পড়ে। মায়া চুপচাপ শুয়ে রইল। কতটা সময় পেরিয়ে গেছে মায়ার জানা নেই। পাশ থেকে আলভির ভারী শ্বাস ফেলার শব্দ আসছে। ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকাই, ঘুমে বিভোর হয়ে গেছে। শোয়া থেকে উঠে বসে, এখন ওর মোটেও ঘুম আসছে না। চোখ পড়ে আলভির বাম হাতের উপর। রাতে রাগের মাথায় হাতটাই কামড় দিয়ে কি অবস্থা করেছে। এখনো নীল নীল হয়ে রয়েছে জায়গাটুকু। ফর্সা হাতে দাগ স্পষ্ট হয়ে রয়েছে। মায়া হলো মায়ার, এভাবে কামড় দিয়ে মোটেও ঠিক করেনি। তাকায় কপালের দিকে, দেওয়ালের সাথে বাড়ি খাইয়ে কপালটাও ফুলিয়ে দিয়েছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত আলভির মুখের দিকে। আলভির ঘুম ভাঙলে শোয়া অবস্থায় চোখ বন্ধ রেখে মোড়ামুড়ি করে। হাতের সাথে কারো দেহ ছোঁয়া লাগতেই ফট করে চোখ মেলে তাকায়। মায়া ওর পাশেই এলোমেলো হয়ে ঘুমিয়ে রয়েছে। দুই হাতে চোখ ডলে শোয়া থেকে উঠে বসে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে মায়ের শরীর ঘেঁষে বসে। এক দৃষ্টিতে তাকিয়ে দেখে ঘুমন্ত মায়ের মুখশ্রী। হাত বাড়িয়ে মায়ের মেদুর গালে হাত ছোঁয়ায়। মায়ের ডান হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নেয়। কিছু সময় ধরে রাখার পর হাতের উল্টো পিঠে চুমো খায়। এলোমেলো মায়াকে ঠিক করে শুয়ে দিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে টাওয়েল হাতে। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে মায়া ঘুম থেকে উঠে ঝিম ধরে বসে আছে। আলভির আগমন টের পেয়ে চোখ তুলে তাকায় মায়া। সাদা টাওয়েল কোমরে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। ভেজা এলোমেলো চুলগুলো কপাল চোখ ঢেকে দিয়েছে প্রায়। আলভি কিছু না বলে ব্যালকনির দিকে এগিয়ে যায়। ভেজা ট্রাউজার আর টি শার্ট মেলে দিয়ে রুমে ফিরে আসে। জানালার পর্দা সরিয়ে সাদা থাই গ্লাস সাইড করে দেয়। পুরো রুম আলোতে ঝলমলিয়ে ওঠে। মায়ের দিকে তাকিয়ে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে বলে, ঘুম শেষ? মায়া বলে না কিছু। আলভি আলমারি খুলতে খুলতে বলে, উঠে ফ্রেশ হয়ে নাও। মায়া বলে, দরজা খুলে দিন। আলভি বলে না। মায়া বলল, কেন?
আলভি বলল, এখন থেকে তুমি এই রুমেই থাকবে। মায়া বলল, আমার কাপড় চোপড় প্রয়োজনীয় সবকিছু আমার রুমে রয়েছে। আলভি বলল, সবকিছু এনে দেবো এই রুমে। মায়া বলল, প্রয়োজন নেই, আপনি দরজা খুলে দিন। আলভি বলল, দরজা খুললেই তো উড়াল দেবে পাখি। মায়া বলল, দরজা খুলবেন না আপনি? আলভি বলল, না। মায়া বলল, আমি আজকে গোসল করব না, ওয়াশরুমেও যাব না। আলভি বলল, ছোটবেলার মতন বেডে বসে কাজ সারতে চাইছো নাকি? সমস্যা নেই, সেরে ফেলো, পরিষ্কার করে দেব। পাশ থেকে বালিশ তুলে ছুঁড়ে দেয় আলভির গায়ে। আলভি বালিশটা কেস ধরে বলে, আরে রেগে যাচ্ছ কেন? তারপর মায়া বলল, ফালতু লোক, জীবনে বউ জুটবে না কপালে। আলভি বলল, না চাইতেও 13 বছর আগে জুটে গেছে। পাশ থেকে আরেকটা বালিশ তুলে ছুঁড়ে দেয়, এটাও কেস ধরে নেয় আলভি। তারপর মায়া বলল, কথা বলবেন না আপনি আমার সাথে? আলভি বলল, তুমি কি মনের ভাষা বুঝতে পারো? তাহলে আর কষ্ট করে বলবো না মুখে কিছু, যা বলার তা বলবে আমার চোখ, শুনবে তুমি তোমার নীরব দৃষ্টিতে। চোখে চোখে হবে আজ কথা, নীরবতায় গাথা এক মধুর ব্যথা। আলভি এমন ভাবে বলে কথাগুলো যে পরবর্তীতে মায়া আর একটা কথাও বলতে পারে না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আলভির দিকে। আলভি বালিশ দুটো বেডের উপর ছুঁড়ে দেয়। আলমারির ভেতর থেকে 3/4 প্যান্ট বের করে পরে নেয়। টাওয়েল দিয়ে চুলগুলো মুছতে মুছতে আবার বেলকনির দিকে এগিয়ে যায়। টাওয়েল মেলে দিয়ে রুমে এসে মায়ের সামনে এসে দাঁড়ায়। মায়ের দিকে একটু ঝুঁকে গিয়ে বলে, তুমি যদি চাও চোখে চোখে হবে আলাপন, নীরবতা হবে আমাদের ভাষা, মনের সঙ্গে হবে মনের বন্ধন, হৃদয়ের সাথে হৃদয় লেগে যাবে জোড়া। ভালোবাসা আর বলা লাগে না বারবার, গাঁথবে এক আত্মিক আশা। মায়া কিছু না বলে একটু পিছিয়ে যায়। মায়ের সামনে থেকে সরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বলে, ওয়াশরুমে যাও, আমি তোমার সব কিছু নিয়ে আসছি। তারপর মায়া বলল, আপনি হাত দেবেন না আমার আলমারিতে। আলভি বলল, তাহলে কিভাবে আনবো? মায়া দাঁতে দাঁত চেপে বলে, আনতে হবে না। আয়নার দিকে তাকিয়ে থেকেই হাসে আলভি। ভেজা চুল আছড়ে ডোর খুলে রুম থেকে বেরিয়ে আবার লাগিয়ে দেয় বাইরে থেকে। মায়ের রুমে এসে আলমারির সামনে দাঁড়ায়। আলমারি খুলে দেখে ওর দেওয়া ড্রেসগুলো এখনো আগের মতোই প্যাকেটের ভেতরেই রয়েছে, তবে চকলেটগুলো খুঁজে পায় না। ওর দেওয়া প্যাকেটের ভেতর মায়ের আগের কয়েকটা ড্রেসও ভরে নেয়। ওয়াশরুম আর ড্রেসিং টেবিলের উপর থেকে মায়ের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিজের রুমে ফিরে আসে। রুমে এসে দেখে মায়া এখনো আগের মতোই বসে আছে বেডের উপর। প্যাকেটগুলো বেডের উপর রেখে বলে, দেখো সব কিছু আছে নাকি, যদি আরো কিছু লাগে তাহলে বলো। মায়া চুপ করে বসে থাকে। আলভি ওকে একা ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর খাবার নিয়ে রুমে ফিরে আসে আলভি। মায়া রুমে নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। শপিং ব্যাগ, ড্রেস, ক্রিম, লোশন আরও যা যা আছে সবকিছু পুরো বেড জুড়ে ছড়িয়ে রাখা। বেড কভার তুলে নিচে ফেলে রেখেছে। বালিশ 3টা 3 জায়গায় পড়ে আছে। খাবারের ট্রে সেন্টার টেবিলের উপর রেখে ড্রেসগুলো ভাঁজ করে গুছিয়ে আলমারিতে তুলে রাখে। বাকি সব কিছু তুলে ড্রেসিং টেবিলের উপর রেখে দেয়। বেড কভার তুলে টান টান করে বিছিয়ে দেয়। বালিশ ঠিক করে রাখে। সব কিছু করে বেডে বসে পা দুটো ঝুলিয়ে। এখনো বের হচ্ছে না কেন? শাওয়ার নিতে নিতে ঘুমিয়ে গেল নাকি? আরও কয়েক মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় মায়া। দেখে সব কিছু গুছিয়ে ফেলেছে আলভি। কিছু না বলে নিজের ড্রেসগুলো বেলকনিতে মেলে দিয়ে আসে। হাত মুখ মুছে একটু ক্রিম লোশন লাগিয়ে বেডে উঠে পা দুটো গুটিয়ে বসে পড়ে। আলভি খাবার ট্রে থেকে প্লেট তুলে মায়ের সামনে দেয় একটা, অন্যটা নিজের সামনে নিয়ে বসে। তারপর আলভি বলল, খাওয়া শুরু করো। খাওয়া শুরু করে মায়া। আলভি নিজেও খাওয়া শুরু করে। মায়া খেতে খেতে ইচ্ছে করে সাদা বেড কভারের তরকারি ঝোল ভরিয়ে দেয়। আলভি দেখে কিন্তু কিছু বলে না। ভাত খেতে খেতে বাচ্চাদের মতো ভাতও ফেলে দেয়। আলভি তবুও কিছু বলে না, স্বাভাবিকভাবেই নিজের খাওয়া চালিয়ে যায়। খাওয়া শেষ করে আগের মতোই বসে থাকে মায়া। এদিক ওদিকে একটু নড়েও না। আলভি নিজের খাওয়া শেষ করে প্লেট দুটো নিচে নামিয়ে রাখে। বেডে পড়ে থাকা ভাত একটা একটা করে তুলে প্লেটে রেখে দেয়। তারপর বলে, একটু নিচে নেমে দাঁড়াও। মায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। আলভির কথা যেন ওর কানেই পৌঁছায়নি। কুলে তুলে নিচে নামায়। দাঁড় করাতে গেলে মায়া আর দাঁড়ায় না। নিজের পায়ে যেন শক্তিই করে না। মনে হচ্ছে 7-8 মাসের একটা বাচ্চা। ফ্লোরে বসিয়ে দিয়ে বেড কভার তুলে অন্য একটা বিছিয়ে দেয়। তারপর আলভি আবার বলল, উঠে আসো। মায়া উঠে না, আগের মতোই বসে রইল। আলভি এগিয়ে এসে আবার কুলে তুলে বেডে বসিয়ে দেয়। সোজা হয়ে দাঁড়িয়ে বলে, কুলে উঠবে বললেই হয়, এভাবে চুপচাপ বসে থাকার কি দরকার? মায়া তবুও কিছু বলে না, চুপচাপ বসে রইল। তারপর আলভি আবার বলল, চুল থেকে টাওয়েল খুলে চুল শুকিয়ে নাও, এভাবে থাকলে সর্দি লেগে যাবে। মায়া কিছু না বলে লম্বা হয়ে শুয়ে পড়ে। টাওয়েল চুলের সাথেই পেঁচানোই রয়েছে। তারপর আলভি আবার বলল, এত জেদ, এই জেদের নিচে পড়ে তো আমি চিড়ে চ্যাপ্টা হয়ে যাব।
মায়াকে টেনে শোয়া থেকে তুলে বসায়। মায়া আবার শুয়ে পড়ার জন্য উদ্যত হতেই বলে, এখন শুয়ে পড়লে কিন্তু 100টা চুমু খাবো। মায়া না শুয়ে বসে রইল। এই লোককে একটু বিশ্বাস করে না মায়া। শুয়ে পড়লে দেখা যাবে সত্যি সত্যি 100টা চুমু খাবে। শক্তিতে তো পারবে না এই লোকের সাথে। চুল থেকে টাওয়েল খুলে হেয়ার ড্রায়ার নিয়ে আসে, মাল্টিপ্লাগের লাইন দিয়ে চুলগুলো শুকিয়ে দিতে শুরু করে। শুকানো চুলগুলো ব্রাশ করে দেয়। তারপর আলভি আবার বলল, এখন শুয়ে থাকো। মায়া বসে রইল। মাল্টিপ্লাগ আর হেয়ার ড্রায়ার সরিয়ে রেখে আসে আলভি। প্লেট দুটো ট্রের উপর থেকে তুলে রুমের বাইরে রেখে আসে। মায়া আক্তার এসে পরে নিয়ে যাবে। বেড কভার আর বালিশের কভারও রেখে দেয়। গিটারের সুর শুনে মাহিদের রুমের দিকে আগায়। বেডের উপর বসে মাহিদ গিটারের টুংটাং শব্দ তুলছে। তারপর মাহিদ বলল, ভেতরে এসো ভাইয়া। আলভি বলল, তুই গিটার বাজাচ্ছিস? আমি আরো ভাবছি কে বাজাচ্ছে। মাহিদ বলল, তুমি বাজাতে পারো? আলভি বলল, মাহিদ বলল, তাহলে একটা গান গাও, আমি শুনি। বসা থেকে উঠে আলভির হাতে গিটার ধরিয়ে দেয় মাহিদ। আলভি গিটার হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে দ্রুত। রুমের ডোর খোলা রেখেই চলে এসেছে। মায়া রুমে আছে নাকি চলে গেছে কে জানে। গিটারের সুর শুনলে তো আর হুঁশ থাকে না। বাজানোর জন্য হাত নিষ্পিস করে। মাহিদ পেছন থেকে কয়েকবার ডাকে। আলভি রুমের দিকে আগাতে আগাতে বলে, পরে আসছি আমি, বলেই রুমের ভেতর প্রবেশ করে। মায়া এখনো আগের মতোই বসে আছে। স্বস্তির নিঃশ্বাস নেই আলভি। ডোর লক করে মায়ের পেছনে এসে দাঁড়ায়। গিটার সেন্টার টেবিলের সাথে ঠেকিয়ে দাঁড় করিয়ে রাখে। মায়াকে জোর করে ঘুরিয়ে বসায়। হাঁটু মুড়ে বসে মায়ের সামনে। মায়ের দুই হাত নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে বলে, কি করলে তোমার রাগ কমবে? কি করলে তুমি আমাকে একটু অ্যাকসেপ্ট করবে? তুমি যা বলবে আমি তাই করব। শুধু আমার কাছ থেকে আলাদা হওয়ার কথা বলবে না। মায়া কিছু না বলে অন্যদিকে তাকিয়ে থাকে। তারপর আলভি আবার বলল, কথা বলছো না কেন? কিছু তো বলো। মায়ার মুখ দিয়ে একটা কথাও বের হয় না। তারপর আলভি আবার বলল, মায়া। মায়া একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। তারপর আলভি আবার বলল, আচ্ছা, কথা না বললে না বলো, তাহলে গান শোনো। তারপর আলভি গিটারটা হাতে নিয়ে মায়ার পাশে বসে গিটারের সুর তুলে একাকী মন আজ নীরবে গানটি গাইতে শুরু করে। আলভির গাওয়া গান শুনে মায়া বিমোহিত হয়ে তার গান শুনতে থাকে। একটু পর চোখের কোনো জমে থাকা পানিটুকু আঙ্গুলের সাহায্যে মুছে নেয় মায়া। আলভি মায়াকে টেনে নিজের দিকে ফেরায়। তারপর বলল, কি হয়েছে, কাঁদছো কেন? আলভির হাত ছড়িয়ে দিতে দিতে মায়া বলে, কোথায় কাঁদছি? আলভি বলল, এই যে এখনো চোখের কোণে পানি জমে আছে। মায়া বলল, এমনি ছাড়ুন, কতবার বলতে হয় ছুবেন না আমাকে? আলভি বলল, আমি ছুঁয়ে দিলে খারাপ লাগে নাকি? আমার ছোঁয়া ভালো লাগে না তোমার? মায়া কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয়। দুই চোখ আবার পানিতে টইটুম্বুর হয়ে গেছে। আলভি কিছু সময় মায়ার দিকে তাকিয়ে থেকে বসা থেকে উঠে দাঁড়ায়। কিছু না বলে নিঃশব্দে এগিয়ে যায় দূরের কাছে। আলভি চলে যেতেই মায়া ঘাড় ঘুরিয়ে দূরের দিকে তাকায়। দু চোখ বেয়ে আবার টুপটাপ গড়িয়ে পড়তে থাকে পানি। ওর এখন ভীষণ কান্না পাচ্ছে। হাত দিয়ে চোখের পানি মুছে জানালার দিকে ঘুরে বসে। বিকেল 5:30। আলভি নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে গিটারের সুর ভেসে আসছে। আলভি অবাক হয়, মায়া কি গিটার বাজাতে পারে? ডোর খুলে নিঃশব্দে ভেতর থেকে লক করে ডোরের কাছেই দাঁড়িয়ে থাকে। মায়া ফ্লোরের দিকে তাকিয়ে গিটার বাজাচ্ছে। আলভি রুমে এসে যে বুঝতেই পারেনি। বুঝতে পারলে অন্তত একবার মুখ তুলে তো তাকাতো। মায়া গিটারের টুংটাং সুর তুলে ভ্রমর কয়েও গিয়া গানটি গাইতেছিল খুব করুণ সুরে। তার গান শুনে আলভি অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। গান বন্ধ করতেই তালি দেয়। চমকে ওঠে মায়া, ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকায়। আলভি বাহবা দিয়ে বলে, আমার বউ দেখে আমার চেয়েও ভালো গান গায়। এই কণ্ঠে তো জাদু আছে, কিন্তু বউ তুমি এমন একটা গান কেন গাইছো? মায়া কিছু না বলে আলগোছে কুল থেকে গিটার নামিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। তারপর আলভি বলল, পালিয়ে গেল। আলভি বেডে বসে 5 মিনিট 10 মিনিট পেরিয়ে যায়, মায়া বের হয় না। প্রায় 15 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় মায়া। আলভির দিকে একবার তাকিয়ে সোফায় বসে। মায়ের চোখ মুখ ফুলে গেছে। ওয়াশরুমের ভেতরে এতক্ষণ কাঁদলো বোধ হয়। আলভি ভীষণ খারাপ লাগে। ওর ভুলের জন্য আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ওর জন্যই মায়া আজ ওর থেকে এত দূরে। সেই 8 বছর বয়স থেকে মানুষের কটু কথা শুনতে হয়েছে। যখন বিয়ে বা সম্পর্ক মানে বুঝতোই না কিছু। ওর নিজেরই বা দোষ কোথায়? যে কোনো ছেলের সাথে অমন ঘটনা ঘটলে সে রাগ করবেই। সেখানে আলভি হয়তো একটু বেশি রাগ বা রিয়েক্ট করে ফেলেছিল। আর সেই রাগ জেদ ধরে রেখেছিল এতগুলো বছর পর্যন্ত। সোফায় বসে থাকা মায়ের দিকে তাকাই। খুলে রাখা গুছানো চুলগুলো এলোমেলো হয়ে গেছে।
দুই হাতে মুখ ঢেকে বসে আছে চুপচাপ। আলভি বুকের ভেতর চিনচিনি ব্যথা অনুভব করে। এই দূরত্ব কতদিনে মিটবে? রাতের খাবার খাওয়ার জন্য মায়াকে নিচে নিয়ে আসে আলভি। সারাদিন পর এখন বের হয়ে সকলের সামনে আসলো মায়া। আলতাফ মাহমুদ মায়ের মুখের দিকে তাকান। আলভি বাপ আর বউ দুজনের দিকে নজর বুলায়। খাবার খাওয়ার জন্য ডাকলে সকলেই খাবার খাওয়ার জন্য ডাইনিং রুমে এসে চেয়ার টেনে বসে। ঐশী রহমান সকলের প্লেটে ভাত বেড়ে দিয়ে আলভির প্লেটে দেওয়ার জন্য উদ্যত হন। আলভি মাকে থামিয়ে দিয়ে বলে, আম্মু, তোমাকে তো দুপুরে ভাত নিয়ে যাওয়ার সময় বলে গেলাম রাতে আমি রুটি খাবো। ঐশী রহমান বলেন, এখন সকলের সাথে ভাত খাও, সকালে রুটি বানিয়ে দেব। এখন একবেলা ভাত খেলে কিছু হবে না। আলভি বলল, একবেলা? বাড়িতে এসেছি আজ 11 দিন, তার মধ্যে 8 দিন 3 বেলা ভাত খাইয়েছ। এভাবে তেল মশলাযুক্ত তরকারি আর 3 বেলা ভাত খেয়ে অল্প দিনেই তো আমি হ্যান্ডসাম বয় থেকে ভুঁড়িওয়ালা কাকু হয়ে যাব। আলভির কথা শুনে সবাই হেসে ওঠে। মাহিদ বলে, তুমি তো কাকুই ভাইয়া, এখন তো হ্যান্ডসাম কাকু, কতদিন পর ভুঁড়িওয়ালা কাকু হয়ে যাবে। তারপর মাহির বলল, আমি তো প্রায় 3 বেলা ভাত খাই, আমার ভুঁড়ি কই? 3 বেলা ভাত খেয়েও তোর চেয়ে চিকন আমি। তারপর আলভি বলল, তুমি 3 বেলা যা খাও সেগুলো এক বেলায় আমাকে খাওয়াই। মেহবুবা মেহের বলেন, এতগুলো বছর পর বাড়িতে এসেছো, এইটুকু তো খেতেই হবে। আলভি বলল, হ্যাঁ, খাইয়ে খাইয়ে ফুটবল বানিয়ে দাও, তারপরে এই বাড়ির বাইরে বের করার সময় যেন গেট ভেঙে বের করতে হয়। আলভির কথা আর বলার ধরন দেখে আরেক দফায় হেসে ওঠে সবাই। ঐশী রহমান আলভির প্লেটে ভাত বেড়ে দেন। মেহবুবা মেহের মচমচে ইলিশ মাছ ভাজি তুলে দেন প্লেটে। আলভি মা আর শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, এক যুগে যেন খাবারের প্রতিযোগিতা শুরু হয়েছে দুজন মিলে। আসার পর থেকেই দিনের 3 বেলা নতুন নতুন মেনু রান্না করে আর ওকে সেসব গিলতে হয়, না করেও পার পায় না। মায়ের ইমোশনাল কথা শুনে আর নাও করতে পারে না। এতগুলো বছর পর ছেলেকে কাছে পেয়েছেন, আদর যত্ন করে তো খাওয়াবেনই। নিজের ফিটনেস নিয়ে ভীষণ সচেতন আলভি। কার্বো ক্যালোরি হিসাব করে, মিষ্টি, তেল মশলা ওর ডায়েটে নেই বললেই চলে। এখানে আসার পর থেকে তেল মশলাযুক্ত খাবার খেলেও মিষ্টি খায় না। মিষ্টি ওর একদম অপছন্দ ছোটবেলা থেকেই। বাড়ির ছেলে এতগুলো বছর পর বাড়িতে এসেছে, ওকে কি এখন শুকনো রুটি, ব্রেড, টোস্ট, ওটস খাইয়ে রাখবে নাকি? কখনোই না। একটু স্বাস্থ্য বাড়লে, ভুঁড়ি বাড়লে, ফ্যাট জমলে কিছু হবে না। জার্মানিতে ফিরে জিম জুম্বা এক্সারসাইজ করে ঠিক করে নেবে ভুঁড়ি। তখন তো এভাবে এইসব খাবার রান্না করে খাওয়ানোর জন্য কেউ থাকবে না। আলভি ভাত মাখতে মাখতে বলে, সকালে কিন্তু আর ভারী খাবার খাবো না। নাহার বেগম বলেন, 1 মাসের জন্য এসেছো, আর 4 দিন আমরা যা দেবো তাই খেতে হবে। পরের 15 দিন তোমার যা খেতে ইচ্ছে করে তাই খাবে। তারপর আলভি বলল, এটা কোন নিয়ম? এই নিয়ম আমি মানি না। 15 দিন খাইয়ে 15 মাসের পরিশ্রমের মাধ্যম তৈরি করে দিতে চাইছো, তাই না? মেহবুবা মেহের হেসে বলেন, তুমি যা খাবে তাই দেওয়া হবে আগামীকাল থেকে। এমনিতে রোজ সকালে আমরাও ভারী খাবার খাই না, তুমি আসার পর থেকেই এমন হচ্ছে। তারপর আলভি আবার বলল, আমি স্পেশাল কেউ নাকি? আমার জন্য তোমরা নিজেদের রুটিন চেঞ্জ করে ফেলেছো দেখছি। মেহবুবা মেহের বলেন, একটু তো স্পেশাল বটেই। আলভি বলল, বাড়ির ছেলে আবার মেয়ের জামাই, আদর যত্ন তো একটু বেশি হবে। ভুলটা আমারই, আমিই ভুলে গিয়েছিলাম। সবাই আলভির মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর আলভি আবার বলল, এভাবে তাকিয়ে আছো কেন সবাই? খাবার খাও, ঠান্ডা হয়ে গেল। তারপর মাহির বলল, আম্মু, জামাইয়ের প্লেটে আরো কিছু দাও, জামাইটা না খেয়ে শুকিয়ে শুটকি হয়ে যাচ্ছে দিন দিন। বড় ভাইয়ের মুখের দিকে তাকায় আলভি। মাহির একটা হাসি দিয়ে খাবার খাওয়ায় মনোযোগী হয়। দ্রুত নিজের খাওয়া শেষ করে মায়া। মেহবুবা মেহের বলেন, মায়া আরো কিছু নে। মায়ের কথা শুনে সেদিকে নজর দেয় মায়া। মায়া বলল, খাবো না, খাওয়া শেষ। তাড়াহুড়ো করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। আলভি কোনো রকমে হাত ধুয়ে পানি না খেয়েই ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। ততক্ষণে মায়া সিঁড়িতে উঠে গেছে। আলভি দৌড়ে এসে সিঁড়ির দিকে এগিয়ে যায়। পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। আলভিকে দেখে নিজেও দৌড় শুরু করে। দূরে রুমে এসে ডোর লক করে তখন ওই ডোর ঠেলে ভেতরে ঢুকে যায় আলভি। আলভি বলল, পায়ের জোর আছে দেখছি। মায়া বলল, এখানে এসেছেন কেন? আলভি বলল, বউকে নিয়ে যেতে। মায়া বলল, যাব না আমি ওই রুমে। আলভি বলল, যাবে না? মায়া বলল, না। হঠাৎ করে আলভির রূপ বদল হয়। চোখ মুখে রাগী কঠিন্য ভাব ফুটে ওঠে। রাগী গম্ভীর স্বরে বলে, যাবে কি না? হঠাৎ এভাবে রূপ বদল হতে দেখে মায়া একটু ঘাবড়ে যায়। আলভি রাগী গলায় আবার বলল, কি বলছি কানে যাচ্ছে না? মায়া বলল, যাব না। আলভি বলল, যাও রুমে। এমন জোরে ধমক দিয়ে বলে যে ভয়ে কেঁপে ওঠে মায়া। আলভি বলল, তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে কোনোই লাভ নেই, তাড়াতাড়ি ওই রুমে চলো, নয়তো আমার আসল রূপ দেখাতে বাধ্য হব।
মায়ার হাত টেনে ধরে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে আসে। জোর করে নিজের সাথে না রাখলে এই মেয়ের মধ্যে জীবনেও মায়া জন্মাবে বলে মনে হয় না। সকাল থেকে রাত অবধি থেকেই কিছুটা পরিবর্তন হয়ে গেছে। আর দুদিন এভাবে রাখতে পারলেই হলো। না ভালোবেসে যাবে কোথায়, ভালোবাসতেই হবে।